নমস্কার বন্ধুরা, এডুকেশন অ্যান্ড এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি সুমিতা। আমি আমার ইউটিউব চ্যানেলটিতে এডুকেশন বিষয়টি নিয়ে ক্লাস করাই। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটিতে আমি ওয়েস্ট বেঙ্গল সেট প্রিপারেশনের লাস্ট ইউনিট, তোমাদের সিলেবাসের লাস্ট ইউনিট এডুকেশনের ইনক্লুসিভ এডুকেশন, এই ইউনিটটি নিয়ে আলোচনা করব। তোমাদের প্রথমেই আমি বলে দিচ্ছি যে আজকে কিন্তু আমি এমসিকিউ কোয়েশ্চেন রাখিনি, কারণ সময় আমার হাতে খুব কম, আমি অনেক দেরি করে ফেলেছি। এমসিকিউ কোয়েশ্চেন রেডি করতে গেলে তোমাদের ভিডিওটা আমি সঠিক সময়ে দিতেও পারবো না, কারণ আজকেই তোমাদের কালকে যেহেতু এক্সাম, 17ই ডিসেম্বর তোমাদের এক্সাম রবিবারে, আজকে তোমরা ভিডিওটা দেখার সুযোগ পাবে, আজকে রাত্রি পর্যন্ত দেখার সুযোগ পাবে, কালকে হয়তো তোমরা সুযোগ পাবে না দেখার জন্য। সেই কারণে আমি ভিডিওটা যেরকমভাবে পারি, অর্থাৎ যতটা তোমাদের সাহায্য করতে পারি সেইভাবে রেডি করে দেওয়ার চেষ্টা করছি। ইনক্লুসিভ এডুকেশন থেকে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে আলোচনা করব। তোমাদের শুধু বলে দেবো যে এই জায়গাগুলো তোমরা একটু রিভিশন দিয়ে দেবে, এই জায়গাগুলো একটু তোমরা দেখে যাবে, যে কারণ প্রশ্নগুলো ম্যাক্সিমাম প্রশ্ন এখান থেকেই আসে। সেই কারণে আমি এমসিকিউ কোয়েশ্চেন টাইপের ভিডিও করছি না, শুধুমাত্র কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা তোমাদেরকে বলে দেব, সেই জায়গাগুলো তোমরা একবার দেখে নেবে, একবার রিভিশন দিয়ে দেবে, কারণ আজকেই লাস্ট তোমরা রিভিশনটা দিতে পারবে। সেই কারণে এই ভিডিওটা আমার করা। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে পরীক্ষার জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, কিছু গুরুত্বপূর্ণ টিপস তোমাদের দেব এক্সামের জন্য, সেগুলোও তোমরা এই ভিডিওটা শেষে দেখতে পাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমরা এবার ইনক্লুসিভ এডুকেশনের গুরুত্বপূর্ণ জায়গাগুলো প্রথমে আমরা একটা বিষয় সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট করে নিই যে সমন্বিত শিক্ষা বা ইন্টিগ্রেটেড এডুকেশন কী, আর অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন কী। সমন্বিত শিক্ষা কী? সমন্বিত শিক্ষা হচ্ছে যেখানে প্রতিবন্ধী শিশুদের সাথে সাধারণ শিক্ষার্থীরা একসঙ্গে শিক্ষা গ্রহণের সুযোগ পায়। সমন্বিত শিক্ষা দ্বারা প্রতিবন্ধী শিশুদের জন্য মূলধারার সুবিধা প্রদান করা হয়, অর্থাৎ যেখানে প্রতিবন্ধী শিশুদের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একসঙ্গে শিক্ষা গ্রহণের ব্যবস্থা করা হয়, অর্থাৎ তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়, সেটাকে বলা হয় সমন্বিত শিক্ষা বা ইন্টিগ্রেটেড এডুকেশন। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কি বা ইনক্লুসিভ এডুকেশন কি? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হলো মূল্যবোধ, নীতি এবং অনুশীলনের একটি বিষয় যা সমস্ত ছাত্রদের ব্যতিক্রমী স্তরে থাকুক বা না থাকুক তাদের জন্য আরও কার্যকর এবং অর্থপূর্ণ শিক্ষা ব্যবস্থা তৈরি করা হয়। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কি? সমস্ত শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা, শিক্ষায় অন্তর্ভুক্ত করা সমস্ত শিক্ষার্থীকে। সেটা শুধুমাত্র ব্যতিক্রমী শিক্ষার্থী বা প্রতিবন্ধী শিক্ষার্থী হবে তা কিন্তু নয়, সমস্ত ধরনের শিক্ষার্থী, সেটা বয়স্করা হোক বা যারা পিছিয়ে পড়া জাতি উপজাতি হোক বা কোনো কারণে পড়াশোনা শেষ করতে পারেনি সেরকম শিক্ষার্থী হোক, যে কোনো ধরনের শিক্ষার্থী হোক, যে কোনো ধরনের, সেটা শুধুমাত্র ব্যতিক্রম হবে বা বিকলাঙ্গ হবে বা প্রতিবন্ধী হবে সেটা কিন্তু নয়। মানে সমস্ত রকমের শিক্ষার্থী, যারা শিক্ষা পায়নি, যারা শিক্ষা গ্রহণ করতে পারেনি কোনো কারণে বা শিক্ষা গ্রহণ করেনি, সেই সমস্ত শিক্ষার্থীদের, সেটা বয়স্ক থেকে শুরু করে যে কোনো মানুষই হোক না কেন, প্রত্যেকটা মানুষকে শিক্ষায় অন্তর্ভুক্ত করা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। এবারে আমরা দেখে নিই যে শিখন অক্ষমতা যুক্ত কিছু বিষয় নিয়ে। শিখন অক্ষমতা কাকে বলে বা শিখন অক্ষমতা কোনগুলো শিখন অক্ষমতা আছে সেগুলো আমরা দেখে নিই। আচ্ছা, শিখন অক্ষমতা কি? যখন কথায় বা লেখায় ব্যবহারের ক্ষেত্রে এক বা একাধিক মৌলিক মনস্তাত্ত্বিক প্রক্রিয়ায় একটি ব্যাধি বা শোনার ক্ষেত্রে বা চিন্তা করার ক্ষেত্রে পড়া লেখা বানান করার অসম্পূর্ণ ক্ষমতা, মানে পড়তে লিখতে বানান করতে উচ্চারণ করতে এই সমস্ত বিষয়ে যাদের সমস্যা থাকে, ঠিক আছে, তাদের শিখন অক্ষমতা বলা হয়। সেই সমস্ত বিষয়গুলোকে শিখন অক্ষমতা বলা হয়, ঠিক আছে। এইবারে আমরা দেখে নিই যে কী কী শিখন অক্ষমতা আছে। ডিসলেক্সিয়া। ডিসলেক্সিয়া কি? অক্ষর চিনতে ও পড়তে অসুবিধা, থেমে থেমে পড়া, ভুল উচ্চারণ। ডিসক্যালকুলিয়া কি? অঙ্ক কষার অক্ষমতা। ডিসগ্রাফিয়া হচ্ছে লিখিত ভাষায় ও হাতের লেখা সমস্যা। ডিসফ্র্যাক্সিয়া হচ্ছে মৌখিক ভাষাগত সমস্যা। ডিসনোমিয়া হচ্ছে সঠিক শব্দচয়নের সমস্যা। ডিসথেরিয়া হচ্ছে কথার অস্পষ্টতা ও কর্কশতা। ডিসফ্যাসিয়া হচ্ছে ডিফিকাল্টি ইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন, অর্থাৎ যোগাযোগে এবং ভাষাতে অক্ষমতা।
ঠিক আছে, এইবারে আমাদের কিন্তু এখান থেকে যে কোনো একটা প্রশ্ন আসবেই আসবে, এই জায়গাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পঠন অক্ষমতা থেকে অর্থাৎ শিখন অক্ষমতা থেকে যে কোনো একটা কিন্তু প্রতি বছরই আমরা দেখি যে একটা করে প্রশ্ন দেওয়া হয়। আগের বছরে ডিসক্যালকুলিয়া থেকে প্রশ্ন দেওয়া হয়েছিল, ডিসক্যালকুলিয়া থেকে একটা প্রশ্ন এসেছিল। তো এবছর আমরা আশা করতে পারি যে বাকি যেগুলো আছে সেখান থেকে একটা প্রশ্ন দেবে, কারণ এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, এখান থেকে কিন্তু প্রশ্ন দেয়। এরপর তোমরা যে জায়গাটা দেখবে সেটা হচ্ছে লিগ্যাল প্রভিশনস পলিসিস অ্যান্ড লেজিসলেশন ফর ইনক্লুসিভ এডুকেশন। ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে কোন কোন পলিসি কী কী কাজ করেছিল সেগুলো তোমাদের একটু পড়ে নিতে হবে। জাতীয় শিক্ষানীতি ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1986, প্রোগ্রাম অফ অ্যাকশন 1992, Person with Disability 1995, National Policy of Disability 2006, National Curriculum Framework 2005, Rehabilitation Council of India 1992, সর্বশিক্ষা অভিযান, UNCRPD Convention on the Rights of Person with Disability। তোমাদেরকে বলি প্রিভিয়াস ইয়ারে কোথা থেকে প্রশ্ন এসেছিল। প্রিভিয়াস ইয়ারে এসেছিল হচ্ছে সর্বশিক্ষা অভিযান থেকে এবং এসেছিল ন্যাশনাল পলিসি অফ এডুকেশন থেকে। এই দুটো জায়গা থেকে আগের বছরে প্রশ্ন এসেছিল। কি প্রশ্ন করা হয়েছিল? সর্বশিক্ষা অভিযান থেকে প্রশ্ন এসেছিল যে এদের কি পলিসি ছিল, অ্যাডাপ্টেশনের কি পলিসি ছিল। জিরো রিজেকশন পলিসি, শূন্য প্রত্যাখ্যান নীতি, অর্থাৎ কাউকে রিজেকশন করা যাবে না, শিক্ষার ক্ষেত্রে কাউকে রিজেক্ট করা যাবে না, জিরো রিজেকশন পলিসি। এই জায়গা থেকে তাদের প্রশ্ন আগের বছরের প্রশ্ন এসেছিল। আর ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে এসেছিল যে এখানে একটা উদ্ধৃতি তুলে দেওয়া হয়েছিল, তারা ইন্টিগ্রেটেড এডুকেশন সম্পর্কে বা ইনক্লুসিভ এডুকেশন সম্পর্কে কি বলেছিল সেই উক্তিটা দিয়ে দেওয়া হয়েছিল এবং কতগুলো অপশান দেয়া হয়েছিল যে ন্যাশনাল পলিসি অফ এডুকেশন ছিল, UNCRPD ছিল, এছাড়া রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ এডুকেশন ছিল। এই সমস্ত অপশানগুলো দিয়ে দেওয়া হয়েছিল, কোনটা সঠিক সেটা তোমাদের জানতে চাওয়া হয়েছিল। ন্যাশনাল পলিসি অফ এডুকেশন সঠিক উত্তর ছিল। তাহলে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন কীরকম আসছে, যে কী ধরনের প্রশ্ন আসছে সেটা বোঝার চেষ্টা করো। যে তোমাদের জানতে চাওয়া হচ্ছে যে এগুলো কি, এগুলো হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন সম্পর্কে নীতি, বিভিন্ন নীতি এবং বিভিন্ন যে পলিসিগুলো তৈরি হয়েছিল সেগুলো, লেজিসলেশন এবং পলিসিগুলো যে তৈরি হয়েছিল সেগুলো, তারা ইনক্লুসিভ এডুকেশন সম্পর্কে কি বলেছে সেই উক্তিগুলো আমাদের জানতে হবে। কত সালে হয়েছিল সেগুলোও কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবং তারা তারা ইনক্লুসিভ এডুকেশন সম্পর্কে পার্টিকুলার কোন বিষয়গুলোতে জোর দিয়েছিল, অর্থাৎ কি কি বলেছিল যে এইগুলো করতে হবে, পার্টিকুলার কোন কোন বিষয়গুলোতে জোর দিয়েছিল। যেমন সর্বশিক্ষা অভিযান জিরো রিজেকশন পলিসি কথা বলেছিল, সেই রকমভাবে কোন কোন বিষয়ে তারা জোর দিয়েছিল সেগুলো কিন্তু আমাদের পড়তে হবে। অর্থাৎ আমাদের কিন্তু এই যে 8টা আছে, 8টাই কিন্তু আমাদের খুব ভালো করে কত সালে হয়েছিল, এরা ইনক্লুসিভ এডুকেশন সম্পর্কে কি বলেছিল, অর্থাৎ কী নীতি তারা দিয়েছিল, নতুন কি প্রোগ্রামের কথা বলেছিল, সেই সমস্ত কিছুই আমাদের পড়ে রাখতে হবে। ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা দেখে নেবে এবং সালগুলোকে অবশ্যই মনে রাখবে। কোনো একটা উদ্ধৃতি দিয়ে তোমাদের এখানে অপশান, যে কোনো 4টে তুলে অপশান দিয়ে দেবে, বলবে এটা কে বলেছিল। ঠিক আছে, বা কোনো একটা নীতি দিয়ে দিল, কোনো একটা পলিসি দিয়ে দিল যে এই নীতিটা কারা দিয়েছিল, এই মডেলটা কারা দিয়েছিল, এই কথাটা কারা বলেছিল, সেরকমভাবে প্রশ্ন আসতে পারে। তাই এই জায়গাটা অবশ্যই দেখে নেবে। নেক্সট হচ্ছে ইম্পেয়ারমেন্ট কি, ডিসএবিলিটি কি, হ্যান্ডিক্যাপড কি। ইম্পেয়ারমেন্ট হচ্ছে যখন কেউ মনস্তাত্ত্বিকভাবে বা শারীরবৃত্তীয়ভাবে অস্বাভাবিক হয় বা শরীরে কোনো গঠন বা অঙ্গে সমস্যা থাকে। যেমন কোনো বডির অর্গান যদি কোনো অর্গানে কোনো সমস্যা থাকে তখন সেটাকে ইম্পেয়ারমেন্ট বলা হয়। যেমন কারোর পা হয়তো সামান্য একটু বাঁকা বা হাতটা একটু বাঁকা, মুখের একদিকটা একটু বাঁকা, এরকম কোনো শারীরবৃত্তীয় সমস্যা থাকতে পারে, তাদেরকে বলা হয় ইম্পেয়ারমেন্ট।
তা ইম্পেয়ারমেন্ট কিন্তু স্বাভাবিক জীবনযাপন করতে পারে, তারা নর্মালি সমস্ত কাজও মোটামুটি করতে পারে এবং তাদের শিক্ষায়ও কোনো বাধা কিন্তু আসে না। ডিসএবিলিটি কি? ডিসএবিলিটি হচ্ছে কোনো বিধিনিষেধ, ক্ষমতার অভাব, কোনো ক্রিয়াকলাপের ক্ষমতার অভাব, অর্থাৎ অক্ষমতা হলো একটি নির্দিষ্ট কার্যকলাপের ক্ষেত্রে একটি কার্যকরী সীমাবদ্ধতা, অর্থাৎ কোনো একটা কাজ করার ক্ষেত্রে এদের সমস্যা হয়। যেমন যারা চোখে দেখতে পায় না, তাদের কোনো একটা কাজ করার ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়। আবার যারা কানে শুনতে পায় না, তাদের কোনো যে সমস্ত শ্রবণের কাজগুলো আছে, শুনে যে কাজগুলো করতে হয় সেগুলো ক্ষেত্রে তাদের সমস্যা হয়, মানে কোনো একটা পার্টিকুলার কাজ করতে তাদের সমস্যা হয়, কিন্তু সেগুলোকে প্রতিবিধান করা যায়। এগুলোর শিক্ষার ক্ষেত্রেও ডিসএবিলিটি যাদের আছে তাদের শিক্ষার ক্ষেত্রেও সমস্যা হয়, কিন্তু সেটাকে আবার ঠিক করা যায়, পূরণ করা যায় বিভিন্ন মাধ্যমে। কিন্তু হ্যান্ডিক্যাপ কি? হ্যান্ডিক্যাপ হচ্ছে কোনো ফলাফল বা পরিবেশগত কারণ যা একজন প্রতিবন্ধী ব্যক্তির একটি স্বাভাবিক জীবনের ভূমিকা পূরণ করতে বাধা দেয়। অর্থাৎ হ্যান্ডিক্যাপ্ট কি? হ্যান্ডিক্যাপ্ট হচ্ছে একেবারেই যারা সাধারণ পরিবেশের সঙ্গে পরিবেশে থাকতে পারে না, মানে স্বাভাবিক জীবনযাপন করতে পারে না, তাদের স্পেশাল কেয়ার দিতে হয়, ট্রিটমেন্ট দিতে হয়, এডুকেশন দিতে হয়। তো সেই সমস্ত ব্যক্তিদের বলা হয় হ্যান্ডিক্যাপ, যেমন মেন্টালি হ্যান্ডিক্যাপ্ট, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট যেসব পার্সনরা থাকে। তো এখানে কিন্তু আমাদের ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে যে ইম্পেয়ারমেন্ট কোন ব্যক্তিগুলো, ডিসএবিলিটি কোন ব্যক্তিগুলো, এবং কোন ডিসএবিলিটি আছে, হ্যান্ডিক্যাপ কারা কারা আছে। তোমাদেরকে বলে রাখি যে ডিসএবিলিটি থেকে কিন্তু, অর্থাৎ কোন ডিসএবিলিটি আছে সেখান থেকে কিন্তু প্রশ্ন প্রতি বছরই আসে, একটা দুটো তিনটে করে প্রশ্ন কিন্তু আসবেই। ঠিক আছে, আমি তোমাদের এরপরে বলে দিচ্ছি যে ডিসএবিলিটি মানে কোন জায়গাগুলো থেকে ঠিক প্রশ্ন আসে। আইসিএফ মডেল থেকে আগের বছর একটা প্রশ্ন এসেছিল আইসিএফ মডেল থেকে। আইসিএফ মডেলটা কি? আইসিএফ মডেল হচ্ছে ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ফাংশনিং ডিসএবিলিটি অ্যান্ড হেলথ, যা সাধারণভাবে আইসিএফ নামে পরিচিত, স্বাস্থ্য এবং স্বাস্থ্য সম্পর্কিত ডোমেনের শ্রেণীবিভাগ। আগের বছরে যে প্রশ্নটা এসেছিল সেটা আইসিএফ কি প্রতিবন্ধকতার শ্রেণীবিভাগ কি দিয়েছিল সেটা এসেছিল। আইসিএফ অনুসারে প্রতিবন্ধকতার শ্রেণীবিভাগ কোনগুলো, সেটা একটা প্রশ্ন এসেছিল। ঠিক আছে, আইসিএফ হলো হু দ্বারা গঠিত কাঠামো যেখানে ব্যক্তি এবং জনসংখ্যা উভয় স্তরের স্বাস্থ্য অক্ষমতা পরিমাপ করা। 22 মে 2001 স্বাস্থ্য এবং অক্ষমতা বর্ণনা এবং পরিমাপ করার জন্য আন্তর্জাতিকভাবে 50তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশে 191 জন হু এর সদস্য দ্বারা আইসিএফ আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়। ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ইম্পেয়ারমেন্ট, ডিসএবিলিটি অ্যান্ড হ্যান্ডিক্যাপ্ট ICIDH 1980 খ্রিস্টাব্দে হু দ্বারা প্রকাশিত হয়। ICI এই নামটা কিন্তু তোমরা মনে রাখবে, ICIDH মডেল, এটা 1980 সালে হু দ্বারা প্রকাশিত হয়েছিল। ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ইম্পেয়ারমেন্ট, ডিসএবিলিটি অ্যান্ড হ্যান্ডিক্যাপ, এর ফুল নেমটা আসতে পারে, সেই কারণে তোমরা এই জায়গাটা দেখে রাখবে। আরও একটা গুরুত্বপূর্ণ যে জায়গাটা, ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা হচ্ছে টাইপস অফ ডিসএবিলিটি। ডিসএবিলিটির টাইপ থেকে কিন্তু প্রতি বছর 2-3টে করে প্রশ্ন আসেই। টাইপস অফ ডিসএবিলিটি থেকে প্রশ্ন আসবে, কারণ প্রতি বছরই আসে। সেরিব্রাল পালসি থেকে, ডিসলেক্সিয়া থেকে, বা অটিজম থেকে, বা যে কোনো ধরনের ডিসএবিলিটি তো অনেক ধরনের হয়, ফিজিক্যাল ডিসএবিলিটি হয়, ইন্টালেকচুয়াল ডিসএবিলিটি হয়। তো ফিজিক্যাল ডিসএবিলিটি যত ধরনের হয় সেখান থেকেও প্রশ্ন আসবে, এবং ইন্টালেকচুয়াল ডিসএবিলিটি যত ধরনের হয় সেখান থেকেও প্রশ্ন আসবে। তোমরা কিন্তু ডিসএবিলিটিগুলো অবশ্যই দেখে রাখবে। মাল্টিপল ডিসএবিলিটি হয়, অর্থাৎ একই ব্যক্তির অনেক রকমের যখন ডিসএবিলিটি থাকে তখন সেটা হয় মাল্টিপল ডিসএবিলিটি, সেখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। তোমরা কিন্তু ডিসএবিলিটিগুলো ভালো করে পড়ে রাখবে। এই রকম প্রশ্ন আসে যে তোমাদের দুটো স্তম্ভ দিয়ে দেওয়া হলো, এখানে ডিসএবিলিটিগুলো দিয়ে দেওয়া হলো, এবং এই ডিসএবিলিটিগুলো ঠিক কী সেটা তোমাদের এখানে দেওয়া হলো, তোমাদের কি করতে হবে? ম্যাচিং করতে হবে। এরকম প্রশ্ন কিন্তু আমরা নেটেও প্রতি বছর দেখি, এবং সেটেও কিন্তু এরকম প্রশ্ন আসে। এবং এছাড়াও তোমাদের এমনিও বলা হবে যে যেমন আগের বছর এসেছিল মারফান সিনড্রোম কি,
মারফান সিনড্রোম কি, সেটা কি ধরনের সিনড্রোম, সেটা জেনেটিক সমস্যা, না ভাইরাস সংক্রমণ, না পেশি সংকোচন, না পেশি স্নায়ুর অবক্ষয় ব্যাধি। তো সেটা ছিল জেনেটিক একটা সমস্যা, মারফান সিনড্রোম। সেরকমও তোমাদের প্রশ্ন আসতে পারে, অর্থাৎ তোমাদের যে কারণগুলো আছে, কজ অফ ডিসএবিলিটি যেখানে আছে, কোনটা কি কারণে হয় সেটাও কিন্তু তোমাদের দেখে রাখতে হবে। অর্থাৎ তোমাদের কিছুই স্কিপ করলে হবে না, তোমরা যখন রিভিশন দেবে অবশ্যই এই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে দেখে নেবে। আরও একটা হচ্ছে মডেল অফ ইনক্লুশন। মডেল অফ ইনক্লুশন থেকে কিন্তু আগের বছরে দুটো প্রশ্ন এসেছিল। মডেল অফ ইনক্লুশন থেকে আগের বছরে দুটো প্রশ্ন এসেছিল মডেল অফ ইনক্লুশন থেকে। মডেল অফ ইনক্লুশন হচ্ছে বিভিন্ন ধরনের ক্লাসরুম মডেল, যেখানে আমরা স্টুডেন্টদের ইনক্লুশন করব, অন্তর্ভুক্তি করব, সেরকম বিভিন্ন ধরনের ক্লাস আছে। ঠিক আছে, বিভিন্ন ধরনের ক্লাসরুম আছে। কি কি ক্লাসরুম আছে, সেই মডেলগুলো কীরকম? একটা হচ্ছে স্ট্র্যাটেজিক ইন্টারভেনশন মডেল, স্ট্র্যাটেজিক ইন্টারভেনশন মডেল, টিম টিচিং মডেল, রিসোর্স মডেল আছে, বিভিন্ন ধরনের মডেল আছে। সোশ্যাল মেনস্ট্রিমিং মডেল আছে, ফুল ইনক্লুশন মডেল আছে, ঠিক আছে। এই ধরনের অনেক মডেল আছে, 4-5টা দেখবে মডেল আছে। সেই মডেলগুলো কি সেটা কিন্তু পড়ে রাখবে, সেই মডেলগুলো অ্যাকচুয়ালি কি পড়ে রাখবে। আগের বছর বোধহয় টিম টিচিং মডেল থেকে একটা প্রশ্ন এসেছিল, এরকমভাবে প্রশ্ন এসেছিল যে একটা বলে দেওয়া হয়েছিল যে এই মডেলে দুটো একই শ্রেণীকক্ষে দু রকমেরভাবে শিক্ষণ করা হয়, দুটো শিক্ষণ মেরুকে একই সঙ্গে সংযুক্ত করা হয়। ঠিক আছে, তো এই 3টে মডেল বা 4টে মডেল দিয়ে দিয়েছিল, বলা হয়েছিল যে কোন মডেলটা এর সঠিক উত্তর। এরকমভাবে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে, তাই মডেল অফ ইনক্লুশনের জায়গাটাও কিন্তু দেখে রাখবে। ডিসএবিলিটি থেকে এই ধরনের প্রশ্ন ম্যাক্সিমাম আসে, স্তম্ভ মেলাও প্রশ্ন, ম্যাচিং প্রশ্ন। যেমন এখানে দেওয়া হয়েছে সেরিব্রাল পলসি, স্প্যানিয়াল ডিফিডা, মাস্কুলার অ্যাট্রোফিস, মাল্টিপল স্ক্লেরোসিস। সেরিব্রাল পালসি হচ্ছে মস্তিষ্কের যখন ত্রুটি দেখা দেয়, অর্থাৎ ব্রেন ডিফেক্ট। তাহলে এর সঙ্গে 2 হলো, 2 যে জায়গায় আছে সেই দুটো অপশন আমরা বেছে নিই। 1 অপশান এ, অপশান ডি কিন্তু বাদ চলে গেল। তোমরা কিন্তু এই ট্রিক্সটা ফলো করবে, যখনই তোমাদের দেখবে যে একটার সঙ্গে একটা অপশান পেয়ে যাচ্ছ, তার মানে এর সঙ্গে 2 হবে। তাহলে এর সঙ্গে 2 কোন কোন জায়গায় আছে দেখো, এর সঙ্গে 2 আছে অপশান বিতে, অপশান সিতে। তাহলে আমার এই দুটো অ্যান্সার হবে, এই দুটো আমার এ, বি আর সি অ্যান্সার হওয়ার চান্স আছে। তাহলে এবার দেখি যে আমাদের আর কি হচ্ছে। স্প্যানিয়াল ডিফিডা হচ্ছে প্যারালাইসিস। তাহলে আমরা উত্তর পেয়ে যাচ্ছি বি এর সঙ্গে 4 হচ্ছে অপশান বি সঠিক উত্তর। এই ট্রিক্সগুলো ফলো করে কিন্তু তোমরা উত্তর দেবে। ঠিক আছে, মাস্কুলার অ্যাট্রোফিস হচ্ছে উইক মাসলস, এবং মাল্টিপল স্ক্লেরোসিস হচ্ছে নিউরোলজিক্যাল প্রবলেম। ঠিক আছে, তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসবেই। বেশিরভাগ তোমাদের ম্যাচিং দেখবে অনেক প্রশ্ন আছে, ম্যাচিং এবং অ্যাসারশন রিজনেরও অনেক প্রশ্ন থাকে, এই ধরনের প্রশ্ন বেশিরভাগ দেয়। আরও যে জায়গাগুলো তোমাদের দেখতে হবে সেটা হচ্ছে অ্যাসিস্টিভ অ্যান্ড অ্যাডাপটিভ টেকনোলজি। এখান থেকেও আগের বছরে প্রশ্ন এসেছিলো এবং এখান থেকে প্রশ্ন প্রায় আসে, এই জায়গাটা গুরুত্বপূর্ণ। অ্যাসিস্টিভ টেকনোলজি কি? অ্যাসিস্টিভ টেকনোলজি হচ্ছে যে সমস্ত প্রযুক্তিগত বা সরঞ্জামগুলোকে ব্যবহার করে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতাগুলোকে বাড়ানোর চেষ্টা করা হয়। যেমন ওয়ার্ড প্রসেসর, স্পেল চেকার, সফটওয়্যার যেগুলো থাকে, ঠিক আছে, স্ক্রিন রিডার, এই ধরনের অ্যাসিস্টিভ ডিভাইসগুলো ভিজুয়াল ইম্পেয়ারদের আলাদা হয়, হিয়ারিং ইম্পেয়ারদের আলাদা হয়, স্পিচ ইম্পেয়ারদের আলাদা হয়।
সেই অ্যাসিস্টিভ ডিভাইসগুলো কিন্তু পড়ে রাখবে। অ্যাডাপটিভ টেকনোলজিগুলোও আমাদের পড়তে হবে। অ্যাডাপটিভ টেকনোলজি যেগুলো অ্যাডাপটিভ টেকনোলজিও শিক্ষার্থীদের প্রতিবন্ধী শিক্ষার্থীদের সক্ষমতা বাড়াতে কাজে লাগে। অ্যাডাপটিভ টেকনোলজিও বিভিন্ন ফিজিক্যাল ডিসএবিলিটি, ভিজুয়াল ডিসএবিলিটি, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, স্পিচ ইম্পেয়ারমেন্ট প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা হয়। এখান থেকে কীরকম প্রশ্ন আসে যে তোমাদের বলে দেওয়া হবে কতগুলো তোমাদের এডস দিয়ে দিয়েছে, প্রোডাক্ট দিয়ে দিয়েছে, যেমন ব্রেল, স্ক্রিন রিডার, অডিও ফরম্যাট, ইলেকট্রনিক টেক্সট, এগুলো দিয়ে দিয়েছে। বলা হলো যে এইগুলো কাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ফিজিক্যাল ডিসএবিলিটির ক্ষেত্রে, ভিজুয়াল ডিসএবিলিটির ক্ষেত্রে, না হেয়ারিং ইম্পেয়ারমেন্ট ক্ষেত্রে। যেহেতু ব্রেল আছে, ব্রেল কারা ইউজ করে, ভিজুয়াল ডিসএবিলিটিরা। তো এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে। তো এই জায়গাটা তোমরা দেখে রাখবে, অ্যাসিস্টিভ টেকনোলজি আর অ্যাডাপটিভ টেকনোলজি। আর যে জায়গাটা দেখতে হবে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল এডুকেশন প্ল্যান কি, ইন্ডিভিজুয়াল এডুকেশন প্ল্যান কাদের জন্য করা হয়, কি আছে এখানে, কি ব্যবহার করা হয়, কিভাবে টিম ওয়ার্ক করা হয়, সেগুলো দেখে নেবে। রেমিডিয়াল টিচিংটা অবশ্যই দেখবে। রেমিডিয়াল টিচিং একটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক রেমিডিয়াল টিচিং অবশ্যই দেখে নেবে। রেমিডিয়াল টিচিং কী আছে, ইন্ডিভিজুয়াল টিচিং, ট্রায়াল অ্যান্ড এরর লার্নিং, সাপোর্টিং মেটেরিয়াল, অডিও ভার্বাল থেরাপি, এগুলোও দেখে নেবে। এছাড়া তোমাদের এই যে ইউনিটটা আছে এখানে দেখবে রোল অফ পেরেন্টস, পিয়ার্স, প্রফেশনাল, টিচার অ্যান্ড স্কুল। অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে পেরেন্টসদের ভূমিকা, পিয়ার্সদের ভূমিকা অর্থাৎ সহযোগী যে ছাত্রছাত্রীরা থাকে সমবয়স্কদের, তাদের ভূমিকা, টিচারদের ভূমিকা, স্কুলের ভূমিকা, এগুলো আছে। এগুলো কমন নর্মাল প্রশ্ন, এগুলো সকলেই আশা করছি দিতে পারবে। তো এই ধরনের প্রশ্ন আসার চান্স আছে। আরও যে একটা জায়গা তোমাদের আছে সাব ইউনিট ডিতে, যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বাধা এবং সুবিধা প্রদানকারী, অর্থাৎ ব্যারিয়ার্স অ্যান্ড ফেসিলিটেটর অফ ইনক্লুসিভ এডুকেশন। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বাধা থেকে প্রশ্ন আসে অনেক সময়, তবে আগের বছর অন্তর্ভুক্তিমূলক বাধা থেকে প্রশ্ন আসেনি, তাই আমি অবশ্যই বলবো যে সেই জায়গাটা দেখে রাখতে, কারণ যেহেতু আগের বছরে প্রশ্ন আসেনি, হয়তো এই বছরে প্রশ্ন আসতে পারে যে ব্যারিয়ারগুলো কি হয়, ইনক্লুসিভ এডুকেশনে যে ব্যারিয়ারগুলো থাকে, যে ব্যারিয়ারগুলো আছে সেই ব্যারিয়ারগুলো কিন্তু তোমরা দেখে রাখবে। যে অ্যাটিটিউড ব্যারিয়ার, সোশ্যাল ব্যারিয়ার, এডুকেশনাল ব্যারিয়ার, সেই সমস্ত ব্যারিয়ারগুলো অবশ্যই দেখে রাখবে। যে কি বাধা আসতে পারে সেরকম প্রশ্নও কিন্তু তোমাদের আসে, সেগুলো অবশ্যই দেখে রাখবে। এই ইউনিটটার এই যে আমি যেগুলো জায়গাগুলো বললাম সেখান থেকেই মোটামুটি প্রতি বছর প্রশ্ন এসে থাকে। এই রিভিশন তোমরা যখন দেবে এই জায়গাগুলো অবশ্যই দেখে নেবে। আমি এমসিকিউ কোয়েশ্চেন করতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। তবে আশা করছি যে আমি তোমাদের যে জায়গাগুলো বললাম সেগুলো খুবই ইম্পর্টেন্ট টপিক, যে টপিকগুলো বললাম সেগুলো খুবই ইম্পর্টেন্ট টপিক, সেখান থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন আসে প্রতি বছর, সেখান থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন আসে। তোমাদের এই ইউনিট থেকেও কিন্তু 10টা প্রশ্নই দেবে মোটামুটি। তোমরা ধরে রাখো তোমাদের এই ইউনিটের যে তিনটে সাব ইউনিট, প্রথম যে তিনটে সাব ইউনিট আছে সেই তিনটে সাব ইউনিট কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম দুটো তো মোস্ট ইম্পর্টেন্ট, শেষের দুটোও মোস্ট ইম্পর্টেন্ট, তবে প্রথম দুটো খুব ইম্পর্টেন্ট, সেখান থেকে বেশিরভাগ প্রশ্ন সেখান থেকেই আসে। তোমরা কিন্তু অবশ্যই দেখে রাখবে। আর ডিসএবিলিটির ভাগগুলো অবশ্যই দেখবে, লার্নিং ডিসএবিলিটি, ফিজিক্যাল ডিসএবিলিটি, এছাড়া ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, সবগুলোই ডিসএবিলিটি দেখে রাখবে। সেখান থেকে প্রশ্ন প্রতি বছরেই এসে থাকে। আশা করছি এই জায়গাগুলো তোমরা একবার দেখে নিলে এখান থেকে প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। এবারে তোমাদের আমি এক্সাম রিলেটেড কিছু কথা বলতে চাই, কিছু ইম্পর্টেন্ট ট্রিক্স আমি তোমাদের দিতে চাই, যেগুলো তোমাদের এক্সাম দিতে অনেকটা হেল্পফুল হবে। প্রথমেই তোমাদেরকে বলি যে তোমরা মেন্টালি প্রিপেয়ার থাকবে, যে তোমাদের কালকে সেট এক্সাম দেবে, এডুকেশনের সেট এক্সাম দেবে, এবং তোমাদের এক্সামটা ক্লিয়ার করতে হবে, তোমাদের এক্সামটায় পাস করতে হবে। ঠিক আছে, এই মেন্টালিটি নিয়ে আমাদের এক্সাম দিতে যেতে হবে। এক্সাম শুরু হচ্ছে 10টা 30-এ এক্সাম শুরু হচ্ছে, 11টা 30 পর্যন্ত পার্ট 1 চলছে, অর্থাৎ পেপার 1।
পেপার 1 হবে 10:30 থেকে 11:30 পর্যন্ত। তোমাদের অ্যাডমিটে দেখবে কখন যেতে হবে, কটার মধ্যে রিপোর্টিং টাইম লেখা আছে, তার আগে তোমরা পৌঁছে যাবে। অবশ্যই এক্সাম দিতে যাচ্ছ তাড়াতাড়ি পৌঁছাবার চেষ্টা করবে। এবং যেগুলো তোমাদের নিয়ে যেতে বলেছে অ্যাডমিট কার্ড এবং পেন, অবশ্যই পেন নিয়ে যাবে, কালির পেন অবশ্যই নিয়ে যাবে। তোমাদের এক্সাম সেন্টার থেকেও মনে হয় পেন দেয়, তবুও তোমরা নিজেরা সঙ্গে করে পেন নিয়ে যাবে। এছাড়া যেগুলো নিয়ে যেতে হবে ওখানে আইডি কার্ড বা আর অন্য কিছু, সব কিছু অ্যাডমিট কার্ডে লেখা আছে। অ্যাডমিট কার্ডটা খুব ভালো করে পড়ে নেবে। অ্যাডমিট কার্ডে দেখে সব ইনস্ট্রাকশন ভালো করে পড়ে নেবে এবং যা যা নিয়ে যেতে বলা হয়েছে সেগুলো নিয়ে যাবে, যেগুলো নিয়ে যেতে বলা হয়নি সেগুলো নিয়ে যাবে না। তো 10:30 থেকে এক্সাম শুরু হচ্ছে, তার আগে তোমাদের 1 ঘন্টা আগে বোধহয় এক্সাম সেন্টারে প্রবেশ করতে দেওয়া হবে। তোমরা সিটে যে যার জায়গায় বসে যাবে। বসে গিয়ে তোমাদের 10:30 থেকে যেহেতু এক্সাম শুরু হচ্ছে তার 15 থেকে 10 মিনিট আগে তোমাদের ওএমআর শিটটা দিয়ে দেওয়া হবে। ওএমআর শিটটা দিয়ে দেওয়া হবে। ওএমআর শিটটা কিন্তু একবার যদি তোমরা মানে একজনের ক্ষেত্রে একটাই ওএমআর শিট হয়, ঠিক আছে, একজনের ক্ষেত্রে একটাই ওএমআর শিট হয়। এবং তোমরা যারা আগে এক্সাম দিয়েছো তারা নিশ্চয়ই জানো, এবং যারা নতুন এক্সাম দিচ্ছ তারা কিন্তু খুব মনোযোগ সহকারে ওএমআর শিটটা পূরণ করবে, কারণ সেখানে যদি একটা মিস্টেক হয় তোমাদের কিন্তু সেই শিটটা ক্যান্সেল হয়ে যেতে পারে। সেই কারণে খুব ভালো করে ওএমআর শিটে রোল নাম্বার, ক্যাটাগরি কোড, সাবজেক্ট কোড, বুকলেট নাম্বার সেগুলো কিন্তু খুব ভালো করে দেবে। যদি কোনো সমস্যা হয় পাশের যে বসে আছে তাকে না জিজ্ঞাসা করে যে এক্সামিনার এসেছে তাকে জিজ্ঞাসা করবে, ঠিক আছে। তোমার পাশে যে বসে আছে তার সঙ্গে অত কথা বলার কোনো প্রয়োজন নেই, তাকে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। তুমি যে এক্সামিনার আছে তাকে জিজ্ঞাসা করবে যে আমার এখানে সমস্যা হচ্ছে, এটা বলে দিন, ঠিক আছে। আর তোমাদের আরও একটা কথা বলি, আচ্ছা 10:30 থেকে এক্সাম হচ্ছে, তো তারপরে তোমাদের পেপার 2 শুরু হচ্ছে 12টা থেকে 2টো পর্যন্ত, 12টা থেকে 2টো পর্যন্ত 2 ঘন্টা পেপার 2 হবে, ঠিক আছে। মাঝখানে 30 মিনিট ব্রেক থাকছে। ব্রেকে তোমরা নিজেদের মতো নিজেদের যাবতীয় কাজ, কেউ ওয়াশরুমে যেতে চাও সেখানে যেতে পারো, এছাড়া কেউ টিফিন নিয়ে গেলে সেটা খেয়ে নিতে পারো, ঠিক আছে। বা কেউ কিন্তু বাইরে বেরিয়ে হট্টগোল করবে না বা কারোর বন্ধুর সঙ্গে গল্প করতে লেগে যাবে না। নিজেদের কনসেন্ট্রেটটা রাখবে যে সেকেন্ড পেপার আমি দিতে চলেছি, এবং খুব মনোযোগ সহকারে একেবারে এক্সামে কনসেন্ট্রেট থাকবে। এবং সেই সময় তোমরা তোমাদের যাবতীয় কাজগুলো কমপ্লিট করে খুব বেশিক্ষণ সময় নেবে না, নিজের জায়গায় বসে থাকবে। 12টা থেকে শুরু হবে, 1টা-2টো পর্যন্ত 2 ঘন্টা এক্সাম হবে। এবার তোমাদেরকে বলি, যখন তোমরা পেপার 1ও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, শুধুমাত্র পেপার 2 এ নাম্বার তোলাই ইম্পর্টেন্ট নয়, পেপার 1 এবং পেপার 2 দুটোতেই তোমাদের নাম্বার কিন্তু তুলতে হবে এবং পাস মার্ক আনতে হবে এবং কাট অফ মার্কস ছুঁতে হবে, ঠিক আছে। পেপার 1ও মানে সিমিলারলি ইম্পর্টেন্ট, ঠিক আছে, পেপার 2 এর মতোই ইম্পর্টেন্ট। এবং পেপার 1-এ কিন্তু পাস মার্কস না এলে পেপার 2-তে নাম্বার পেলেও তোমরা কোয়ালিফাই করবে না, সেই কারণে পেপার 1ও ইম্পর্টেন্ট। এবং পেপার 1-এ 1 ঘন্টার সময় থাকে, কিন্তু সেই সময়টা পেপার 1-এর ক্ষেত্রে অনেক কম, কারণ পেপার 1-এ তোমাদের রিজনিং আছে, সেখানে ডিআই আছে, সেখানে ডিআইয়ে তোমাদের ক্যালকুলেশন করতে হয়, তোমাদের প্যাসেজ দেওয়া হয়, প্যাসেজ থেকে প্রশ্ন আসে, সেই প্যাসেজটা পড়ে তোমাদের অ্যান্সার লিখতে হয়। তো এগুলোতে অনেক সময় লাগে, সেই কারণে বলবো পেপার 1 কিন্তু খুব তাড়াতাড়ি শুরু করবে। এবং পেপার 1 দেওয়ার সময় অত কারোর সঙ্গে পাশে কে বসে আছে, পিছনে কে বসে আছে একবার ডাকছে সেসবে কিন্তু কেউ তাকাবে না। আর ভুলেও পাশের জনের সঙ্গে বেশি গল্প করতে বা কথা বলতে যাবে না। এটা ভাববে না যে তোমার পাশে যে বসে আছে সে তোমার থেকে বেশি জানে বা তার নলেজ বেশি আছে, সে সব ঠিক করছে, তুমি কিছু পারছো না। নিজের ওপর কনফিডেন্স রাখবে, দেখবে তুমি পারবে। আর পেপার 1ও কিন্তু মানে একইভাবে ইম্পর্টেন্ট, পেপার 2 এর মতো ইম্পর্টেন্ট। যেগুলো তোমরা পারবে সেগুলো আগে করে ফেলবে, এখানে কিন্তু নেগেটিভ মার্কিংয়ের কোনো ব্যাপার নেই। যে প্রশ্নগুলো পারবে আগে সেগুলো তোমরা ওএমআর শিটে গোল দাগ করে ফেলবে, গোল দাগ দিয়ে দেবে। অনেকে এরকম আছে আগে প্রশ্নপত্রে
দাগ দেয় যে এগুলো ঠিক হবে, এগুলো ঠিক হবে, দাগ দিয়ে রাখে, পরে সেগুলো গোল করে। এরকম কিন্তু করবে না, এগুলো আমার মনে হয় যে ওয়েস্ট অফ টাইম। যখনই যে উত্তরটা দেখতে পাচ্ছ সঙ্গে সঙ্গে সেটা ওএমআর শিটে গোল করে দেবে, কারণ পেপার ওয়ানে খুব কম সময় পাবে তোমরা। ঠিক আছে, তোমাদের আগে যেটা মনে হবে, যদি তোমরা ডিআই খুব ভালো পারো ডিআইটা আগে কমপ্লিট করে ফেলবে। প্যাসেজটা যদি মনে হয় আগে কমপ্লিট করতে চাও, প্যাসেজটা আগে কমপ্লিট করে উত্তরগুলো দিয়ে রাখবে, কারণ প্যাসেজেও কিন্তু তোমরা যদি পড়ে সঠিকভাবে উত্তর দিতে পারো তোমরা সেখানে 10-এ 10ই পাবে। 5টা প্রশ্ন থাকে, 10-এ 10ই পাবে, সেটাও একটা নাম্বার তোলার জায়গা। আর যারা ডিআই খুব ভালো পারো ডিআই অঙ্কগুলো করে রাখবে, সেটাও খুব ভালো, মানে নাম্বার তোলার একটা ভালো জায়গা। সেখানেও 5টা তুমি ঠিক করতে পারলে 10 পাবে। এবং প্যাসেজটাও তুমি যদি ঠিকঠাকভাবে পড়ে, খুব ভালো করে পড়বে, একদম কনসেপ্টে যেন প্রশ্নে থাকে, মানে তুমি এমন মনে হবে ওই যে পাখির চোখ বলে না, তুমি প্রশ্ন ছাড়া কিছু দেখতে পাচ্ছ না, তোমার মনে হবে যে চারপাশে কেউ নেই, তুমি শুধু একা প্রশ্নের দিকে তাকিয়ে থাকবে। ঠিক আছে, বা পাশে কে কি করছে, কে আগে লিখছে, কে পরে লিখছে, কে লিখছে না, কেউ প্রশ্নের দিকে তাকিয়ে বসে আছে, সেসবে কোনো ধ্যান দিতে যাবে না। একেবারে প্রশ্নের দিকে তোমার চোখ থাকবে, ভালো করে পড়বে। প্রশ্ন পড়া কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রশ্ন পড়া কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেহেতু তোমাদের বাংলাতেও প্রশ্ন আসবে, তাই প্যাসেজটা খুব ভালো করে ভালো করে পড়ে উত্তর দেবে, কারণ সেখানে নাম্বার তোলার জায়গা খুব বেশি। তোমরা যদি 10টা প্রশ্নের উত্তর দিয়ে দাও তোমাকে 10ই দেবে। ঠিক আছে, আর যেগুলো পারছো সেগুলো আগে করে ফেলবে। আর যেগুলো তোমাদের একটু দোনোমনো হচ্ছে যে এগুলো আমি পারছি না, তাহলে কিন্তু তোমাদের আমি তোমরা যারা আমার ভিডিও দেখেছো তাদেরকে বলি, তো আমি অনেক ট্রিক্স বলেছি যে কিভাবে এমসিকিউ সলভ করতে হয়, সেগুলো তোমরা ফলো করবে। যেগুলো মনে হবে এলিমিনেট করতে হবে, বাদ দিয়ে দিতে হবে, এগুলো একেবারে টপিকের সঙ্গে মিলছে না, প্রশ্নের সঙ্গে কোনো রিলেশন নেই, সেগুলোকে বাদ দিয়ে যেগুলো থাকবে সেগুলো জানবে যে উত্তর হবে, তো সেগুলোকে একটু বুদ্ধি খাটিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করবে। আশা করছি হয়ে যাবে। এই গেল পেপার 1-এর কথা। পেপার 2 এর ক্ষেত্রে বলি, 2 ঘন্টা সময় থাকে, 100টা প্রশ্ন থাকে। পেপার 1-এ 50টা প্রশ্ন থাকে, পেপার 2-এ 100টা প্রশ্ন থাকে। এদের 30 মিনিট ব্রেক দেওয়ার পরে তোমাদের এক্সাম শুরু হবে 12টা থেকে। সেখানেও তোমাদের ওএমআর শিট প্রথমে দিয়ে দেওয়া হবে। ওএমআর শিটটা কমপ্লিট করার, সেটা পূরণ করার পর সেখানেও রোল নাম্বার, তোমাদের সাবজেক্ট কোড, কোয়েশ্চেন বুকলেট নাম্বার, এগুলো লিখতে হবে। এগুলো গোল পাকিয়ে লিখতে হবে, সেখানে কিছুটা সময় লাগে, হয়তো 5-10 মিনিট আগে দিয়ে দেবে। এটা করার পরে তোমরা যখন প্রশ্নটা খুলবে, প্রশ্ন খুলে আমি অনেককে দেখেছি যে প্রথমে প্রশ্নগুলো পড়ে প্রশ্নেতে দাগ দেয় যে কোনটা সঠিক হবে, তারপরে শেষে বুকলেটে সেই গোলগুলো করতে চায়, মানে ওএমআর শিটে সেই গোলগুলো করে। এটা কিন্তু আমার মনে হয় না খুব একটা ভালো পদ্ধতি। তোমরা যখন প্রশ্নটা পড়ছো, যেটা তোমাদের জানা সেটা সঙ্গে সঙ্গে ওএমআর শিটে গোল পাকিয়ে দেবে, যেটা জানো না সেটা ছেড়ে দাও, পরে সেটা ভালো করে পড়বে, পড়ে আবার উত্তর দেবে। যেগুলো আগে জানো সেগুলো খুব ভালো করে পড়ে আগে ওএমআর শিটে সেগুলো গোল পাকিয়ে দাও। আরও একটা কথা বলি যে 100টা প্রশ্ন 2 ঘন্টা, দেখবে যে একটু বেশি সময় পাচ্ছ তোমরা। পেপার 2 এর ক্ষেত্রে মনে হবে যে একটু বেশি সময় পাচ্ছ, অনেক আগে শেষ করে ফেলে। তোমরা প্রশ্নগুলোকে ভালো করে পড়বে। সবথেকে ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হচ্ছে প্রশ্নগুলোকে অবশ্যই ভালো করে পড়বে। অনেকে আছে প্রশ্ন ভালো করে পড়ে না। যারা আমার ভিডিও দেখেছো তারা জানো যে আমি অনেক ট্রিক্স অ্যান্ড টিপস তোমাদের বলেছি যে কিভাবে এমসিকিউ সলভ করতে হয়, কিভাবে বিভিন্ন দেখে বোঝা যায় যে এটা উত্তর হবে। আমি তোমাদের বলেছি এলিমিনেট যে প্রসেসটা আছে, বাদ দিয়ে দেওয়ার যে প্রসেসটা আছে, সেটাও তোমরা অ্যাপ্লাই করবে। তো খুব ভালো করে প্রশ্নগুলোকে পড়বে এবং যেগুলো পারবে সেগুলো আগে উত্তর দিয়ে দেবে। যেগুলো পারবে না, যেহেতু নেগেটিভ মার্কিং নেই, সেই কারণে যেগুলো পারবে না সেগুলো ভালো করে পড়বে। পড়ে যেগুলো টপিকের সঙ্গে, প্রশ্নের সঙ্গে মনে হবে রিলেটেবল, সেগুলোকে উত্তর হিসাবে নেবে, নিয়ে সেগুলো উত্তর দিয়ে আসবে। কিছু ছেড়ে আসার প্রয়োজন নেই, কারণ নেগেটিভ মার্কিংয়ের কোনো ব্যাপার নেই। আর অনেকে আছে যে মনে করে যে আমি যদি প্রথম 4টে ডি উত্তর দিয়ে দিই, পরের 4টে এ উত্তর দেবো, পরের 4টে বি উত্তর দেবো, কোনো না কোনোটা মিলে যাবে। এটা কোনো প্রসেস নয়, উত্তর দেওয়ার। যেগুলো পারবে না ভালো করে প্রশ্নটা পড়বে, বোঝার চেষ্টা করবে। এডুকেশন এমন একটা সাবজেক্ট যেখানে তুমি একটু ভাবলে, একটু বুদ্ধি খাটালেও আমার মনে হয় উত্তর দেওয়া যাবে। যেগুলো একেবারেই মনে রাখতে হবে সেগুলো আমি বলছি না, মেমোরির যে প্রশ্ন থাকে সেগুলো নয়, অবশ্যই যেগুলো একটু বুদ্ধি দিয়ে উত্তর দেওয়া যায় সেগুলোর ক্ষেত্রে বলছি।
একটু ভালো করে প্রশ্নগুলোকে পড়বে, উত্তর দেওয়ার চেষ্টা করবে, আশা করছি হয়ে যাবে। কালকে যারা সেট এক্সাম দিচ্ছ এডুকেশনে তাদের সকলকে অল দ্য বেস্ট। আশা করছি তোমাদের সকলের এক্সাম ভালো হবে।